প্রেত ভয় পাবে যেখানে, তেনারা আছেন সেখানে। সর্বনাশ, এই যে উচ্চাটন বিধি। বড় ভুল করেছে তোমার ছাত্র। ওই উচাটন বিধি তৈরি করা হয়েছে এ গ্রামেরই এক পক্ষাঘাতগ্রস্ত রোগীকে ঠিক করতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি অরিজিৎ আবারও চলে এসেছি একটি নতুন গল্প নিয়ে। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকের গল্পটি অতিলৌকিক বা বলতে পারো অতিদৈবিক। একটি সত্যি ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে লেখক গল্পটি লিখেছেন। আর আমাদের এই নতুন প্রয়াস কেমন লাগছে তোমরা জানাতে ভুলো না যেন। আমাদের চ্যানেলের গল্পগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। গল্প পাঠে আজ আমি রয়েছি অরিজিৎ, আর আমার সাথে ভয়েসে রয়েছে তীর্থেন্দু আর প্রত্যয়। তাহলে চলো আমরা আজকের পঞ্চম পর্ব শুরু করছি। আজকের গল্পটিও লিখেছে তীর্থেন্দু ঠাকুর। কথায় বলে, যেখানে পাবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। কিন্তু বাস্তবে তা পুরোটাই উল্টো। অর্থাৎ রতন খুঁজতে গিয়ে ছাইতে মিলিয়ে যেতে হয় অনেক সময়। আর এই গল্প সেই রতন খুঁজতে গিয়ে ছাই মিলিয়ে যাওয়ার। তখন আমি হরিদাসপুরে পোস্টিং, পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার হিসেবে। কাজ বলতে সেরম কিছু থাকতো না। প্রথম দিকে তাই গ্রামের বাচ্চাদের নবম দশমের বিজ্ঞান পড়াতাম সন্ধ্যাবেলা। কি আর করব, সময় কাটতো না, তাই পড়াতাম। আমার কাছে ভদ্র সভ্য ছেলেপিলেরাই পড়ত, কেবলমাত্র একজন বাদে। তার নাম সুজিত। পড়াশোনায় মেধাবী, কিন্তু প্রচণ্ড বেশি কথা বলে আর অহেতুক তর্ক করে। এই জন্য আমার কাছে বকা খেয়েছে প্রচুর, কিন্তু শোধরায়নি। আর তার এই স্বভাবটি তাকে ঠেলে দিয়েছিল এক চরম বিপদের দিকে, যা হয়তো সে কল্পনাও করতে পারেনি। দিনটা ছিল শনিবার। আমি উপপাদ্য পড়াচ্ছি। বাইরে মুষলধারে বৃষ্টি নেমেছে। হঠাৎ সুজিত দড়াম করে দরজাটা খুলল। তারপর চিৎকার করে বলল, স্যার, একটা হেভি জিনিস কুড়িয়ে পেলাম, এই দেখুন। এই বলে আমার হাতে একটা দেশলাই বাক্সের মতো কি একটা ধরালো। জিনিসটা টেনে খুলতেই আমি চমকে গেলাম। ভেতর থেকে যে তিনটে জিনিস ঘরের মেঝে পড়ল, একটা কাগজ, একটা শুকনো জবা ফুল, আর তৃতীয় জিনিসটা দেখে আমি পিলে চমকে উঠলাম। একটা বদ্রি পাখির মাথা। সারা ক্লাস চুপ। আমি তাকে রেগে বললাম, তোর এই স্বভাবটা আবার কবে থেকে হলো? রাস্তায় যা পাবি তাই কুড়োবি? এটা যদি বোমা হতো, কোনো ধারণা আছে তোর? দেখলাম সে চুপ করে গেছে। আমি তারপর বলি, এটা পেলি থেকে? সে মাথা নিচু করে বলল, ওই যে মোড়ের মাথায় বগলা মায়ের মন্দির আছে, ওর সামনে থেকে। আমি বললাম, মেঝে থেকে এগুলো কুড়িয়ে যাওয়ার সময় যেখান থেকে এনেছিস সেখানে গিয়ে রেখে আসবি। সে মাথা নাড়ল, কিন্তু আমি কি জানতাম বিপদের শুভারম্ভ সেদিন থেকেই। তারপর এক সপ্তাহ সুজিত পড়তে আসেনি। আমি খুবই চিন্তিত হয়ে পড়লাম। ওদিকে সেই সময় অফিসের কাজের চাপ বাড়ল।
কাজেই খোঁজ যে নেব সেই ফুরসত হয়ে উঠছিল না। ওর বাড়ি যাব করছি, এমতাবস্থায় খবরটা পেলাম রবিবার বাজার করতে গিয়ে। লিলুয়া ওয়ার্কশপে কাজ করত সুজিতের বাবা। কোনো একটা বড় দুর্ঘটনায় তার পা বাদ পড়েছে। শক্ত সমর্থ মানুষটা আজ বিছানায় শুয়ে। শুনে খুব খারাপ লাগলো, কিন্তু কি আর বলবো। তার দুদিন পর সময় করে গেলাম তাদের বাড়ি। সুজিত সব বলল, আমি সব শুনে বেরিয়ে এলাম। তার ঠিক 6 দিন পরের ঘটনা। আমি কলকাতা আসবো বলে গোছগাছ করছি, এমন সময় সাগর নামের একটি ছাত্র হাঁপাতে হাঁপাতে এসে আমাকে বলল, স্যার, সুজিতের অ্যাক্সিডেন্ট হয়েছে। রাস্তা পেরোনোর সময় একটা পুলকার ঠুকে দিয়েছে। এখন ও গ্রামের হাসপাতালে ভর্তি আছে, তাড়াতাড়ি চলুন। আমার আর সেদিন কলকাতা যাওয়া হলো না। গেলাম হসপিটালে। ডাক্তার বলে, অনেকটা রক্তক্ষয় হয়েছে, 24 ঘন্টা না গেলে কিছু বোঝা যাবে না। ওখান থেকে গেলাম সুজিতের বাড়ি। তার মা আমায় দেখে কান্নায় ভেঙে পড়ল। সান্ত্বনা দেয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। বেরোতে যাব এমন সময় সুজিতের পড়ার টেবিলের ওপর একটি কাগজে আমার নজর পড়ল। একটি অদ্ভুত অষ্টভুজ আঁকা, যার 8টি কোণে লেখা লং এবং মধ্যে লেখা একটি মন্ত্র। ব্যাপারটা আমার বুঝতে বেশি সময় লাগলো না। সুজিত সেদিন ওই পাখির মাথা এবং ফুলটি ফেলে দিয়েছিল ঠিকই, কিন্তু ওই কাগজটি নিজের সাথে বাড়ি নিয়ে এসেছিল। আর বাকিটা তো দেখতেই পেলাম। এমতাবস্থায় মনে হলো একজনই হয়তো এ ব্যাপারে কিছু বলতে পারেন, আর তিনি হলেন আমাদের গ্রামের পুরোহিত রামকমল ভট্টাচার্য। ভদ্রলোক পুজো আর্চা করেন। আমি যেহেতু ব্রাহ্মণ, তাই আমায় বিশেষ সমীহ করতেন। তাকে গিয়ে কাগজটা দেখানো মাত্রই তিনি বলে ওঠেন, সর্বনাশ, এ যে উচ্চাটন বিধি। সেটা কিরকম পুরোহিত মশাই? শত্রু বিনাশে এই বিধি ব্যবহার করা হয় গো। আমি তাকে সব খুলে বলতেই তিনি আমাকে বলেন, শোনো, তুমি বগলা মায়ের মন্দিরে যাও। ওখানে প্রতি শনিবার এক তান্ত্রিক আসেন। অনেকে ওনার কাছে নিজের রোগ দুঃখ মুক্তির জন্য এসব উচ্চাটন করেন। শোনো, দরকার হলে পায়ে ধরে নেবে। একমাত্র উনিই পারেন তোমার ছাত্রকে বাঁচাতে। শনিবার ঠিক রাত 8টা মায়ের গর্ভগৃহে প্রবেশ করলাম। উপরে মায়ের চতুর্ভুজা মূর্তি থাকলেও এখানে একটি শিলার মাধ্যমে দেবী পূজিতা হন। চারিদিকে থমথমে পরিবেশ। একটি লাল রঙের আলো এবং ঘরের মাঝে জ্বলতে থাকা প্রদীপ, আর তারই আলোয় দেখলাম এক বলিষ্ঠ চেহারার তান্ত্রিক বসে মায়ের শিলার সামনে বীজ মন্ত্র জপ করছেন। আমাকে তিনি দেখেই জপ থামালেন। তারপর ভিতরে আসবার জন্য ইশারা করলেন। আমি তাকে নমস্কার করে সব খুলে বলতেই তিনি চুপ করে গেলেন। তারপর আস্তে আস্তে আমাকে বললেন, বড় ভুল করেছে তোমার ছাত্র। ওই উচাটন বিধি তৈরি করা হয়েছে এ গ্রামেরই এক পক্ষাঘাতগ্রস্ত রোগীকে ঠিক করতে। ওকে তো আর কিছু করা যাবে না, ও দেবীর কোপে পড়েছে। আমি বললাম, মা বগলা তো রোগ ঠিক করেন,
তাহলে কি আমার ছাত্রকে ঠিক করতে পারবেন না? তিনি বললেন, শোনো, তন্ত্র অতি ভয়ঙ্কর জিনিস। আমরা যা ভাবি তার থেকেও ভয়ঙ্কর। তোমাকে এটুকু বলছি, ওই ছোঁড়া নিজের বিপদ নিজেই ডেকে এনেছে। ওকে এ বিপদের হাত থেকে রক্ষা করা সম্ভব নয়। যদি পারেন তবে তিনিই পারবেন এ রুখতে বিপদ। এ বাবা, কে তিনি? এক বিশেষ তন্ত্র মতে মা বগলার স্বামী হলেন মহামৃত্যুঞ্জয় শিব। যদি তিনি চান তবে তিনি একমাত্র রক্ষা করতে পারবেন এই বিপদের হাত থেকে। এই শেষ রাস্তা। এই বলে তিনি আবার জপে নিমগ্ন হলেন। আমি তাকে নমস্কার করে বেরিয়ে এলাম, রওনা হলাম হাসপাতালের দিকে। সেদিন রাতে আমি বসেছিলাম হাসপাতালের করিডোরে। সুজিতের অবস্থা খুব একটা ভালো না। আমি চিন্তিত অবস্থায় বসেছিলাম। আচমকাই শোঁ শোঁ হাওয়া বইতে লাগলো। শান্ত শিষ্ট পরিবেশ আচমকাই অশান্ত রূপ ধারণ করল। শুরু হলো ঝড়ের তাণ্ডব। আর সে তাণ্ডবে যেন হাসপাতালে হুলুস্থুলু পরিস্থিতি সৃষ্টি হলো। আচমকাই অন্ধকার। ডাক্তাররা দৌড়াদৌড়ি শুরু করলেন ইনভার্টারের জন্য, কিন্তু পরক্ষণেই একটা ভয়ঙ্কর বজ্রপাত হলো, যার আওয়াজে সকলের ত্রস্ত অবস্থা। সেই উত্তাল ঝড়ের মাঝে শোঁ শোঁ হাওয়ায় যেন হাজারো পেটের চিৎকার, ক্ষুধার্ত সিংহের গর্জন, ভয়াল সর্পের হিস হিস আওয়াজ সব মিলে মিশে এক মারণ ফাঁদ রচনা করেছে হাসপাতালের চারিদিকে। আর সেই ফাঁদে আটকা পড়েছি আমরা। তবে কি এর হাত থেকে নিস্তার পাওয়ার কোনো উপায় নেই? চোখের সামনে কি এভাবেই শেষ হয়ে যাবে একটা নিষ্পাপ ছেলে? নাকি তার সাথে আমরাও তলিয়ে যাব এই মরণ ঘূর্ণিতে? বাঁচবার কি কোনো উপায় নেই? আচমকাই আমার মনে পড়ল সেই তান্ত্রিকের কথা। যদি পারেন তবে তিনিই পারবেন এ রুখতে বিপদ। খুব ছোটবেলায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র শিখেছিলাম। আজ একবার 5 বার শেষ চেষ্টাতে দেখি সে মন্ত্র কাজে লাগে কিনা। শুরু করলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীরমামৃতাৎ। এক মনে কতক্ষণ জপ করেছিলাম জানি না। শুধু এইটুকু জানি যে আস্তে আস্তে মনের বল ফিরে পেয়েছিলাম ওই পরিস্থিতিতে। নিজের মন্ত্র উচ্চারণ স্পষ্ট শুনতে পেয়েছিলাম। আস্তে আস্তে ঝড়ের তাণ্ডবও কমে, অনেকটাই কমে। ডাক্তাররা দৌড়াদৌড়ি শুরু করলেন। এবার মুষলধারে বৃষ্টি নামল। যেন ওই ঝড়ের তাণ্ডবকে বাড়ি ধারায় শান্ত করল পরমাত্মা। তিনি শুনেছেন, তিনি আমার প্রার্থনা শুনেছেন। জয় মহামৃত্যুঞ্জয় শিবের জয়, এক মনে বলে গেলাম। তারপর কারেন্ট চলে এলো। শুরু হলো সুজিতের চিকিৎসা। টানা 1 মাস লেগেছিল সুজিতের সেরে উঠতে। তারপর আমিও কেন্দ্রীয় সরকারের একটি চাকরি পেয়ে
দিল্লি চলে যাই। এখন সুজিত পলিটেকনিক পাস করে 1 বছর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছে। খবর পেয়েছিলাম, সে আমায় জানিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এখন মাঝে মধ্যেই সে আমাকে ফোন করে আর জানতে চায় কি হয়েছিল সেই রাতে। আমি ঠাট্টার ছলে বলি, যেখানে দেখিবে লুটিয়া পড়িয়া আছে মণিমাণিক্য রতন, ভুলেও তুলিতে যেও না, পরিণতি হবে ছাইয়ের মতন। আজকের গল্পটি আপাতত এখানেই শেষ। তা কেমন লাগলো তোমাদের আজকের গল্পটি জানাতে ভুলো না কিন্তু। আর ধন্যবাদ জানাই তীর্থেন্দুকে এমন একটি সুন্দর গল্প আমাদের উপহার দেওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্তই। পরের গল্পে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর যাবার আগে লাইক সাবস্ক্রাইব করতে তোমরা কিন্তু ভুলো না, কারণ এমন আরও গল্প আমাদের চ্যানেলে আসতে থাকবে। আর সত্যি ঘটনা যদি পাঠাতে চাও তাহলে আমাকে সরাসরি মেল করতে পারো, অথবা আমাকে ইনস্টাগ্রামেও যোগাযোগ করতে পারো। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর প্রেতপুরের সঙ্গে থাকো। আজকের মতো বিদায়।